গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস হিসেবে ভুল ছিল। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। অনেকটা নামার পর মাটি যখন প্রায় সমতল, তখন অর্জুন চারপাশে খুঁজল। সেই ডিম্বাকৃতি বস্তুটি কোথায় পড়েছে তা হাজার খুঁজেও বের করতে পারত না সে এই ঘন জঙ্গলের অন্ধকারে। যদি অমল সোম এই ঘড়িটা না দিতেন। এগোতে এগোতে একসময় সে দাঁড়িয়ে গেল। বস্তুটাকে দেখতে পাচ্ছে সে। আলোর রেখা সচেতনভাবে বস্তুটির উপর না ফেলে সে কাছে পৌঁছে গেল কোনো মতে। গিয়ে দাঁড়িয়ে পড়ল। ডিম্বাকৃতি বলে যাকে মনে হয়েছিল ছবি দেখে, সামনাসামনি অর্জুন বুঝতে পারল অমল সোমের ভুল হয়নি। কিন্তু এ কেমন ডিম, এত বড় এবং এত শক্ত খোলস। বস্তুটির একপাশে চিড় ধরছে, সম্ভবত তার ভেতর দিয়ে ভেতরে হাওয়া ঢুকছে। সেই হাওয়ার স্পর্শ পেয়ে ভেতরে ঘুমন্ত কিছু এখন নড়তে শুরু করেছে। এটা বোঝা যাচ্ছে বস্তুটি এক জায়গায় স্থির হয়ে নেই বলে। ওর ভেতরে একটা কিছু মোচড় না দিলে এভাবে নড়তে পারে না। অর্জুন অনেক চেষ্টা করেও ভেতরটা দেখতে পেল না। লোকগুলো কি এখানে এসে এই নড়াচড়া দেখে ভয়ে চিৎকার করেছিল? ওর খুব লোভ হচ্ছিল বস্তুটির উপর আলোর রেখাটাকে রাখতে। একটু বেশি সময় রাখলে হয়তো ওর শক্ত খোলস ফেটে যাবে এবং ভেতরে কি আছে তা দেখা যাবে। কিন্তু উল্টোটা যদি হয়, যদি বস্তুটি টুকরো টুকরো হয়ে যায়, তাহলে ভেতরে যা আছে তা রক্ষা পাবে না। অর্জুন ঠিক করল কোনো ঝুঁকি নেবে না। হয়তো কোনো বিস্ময়কর প্রাণী ভ্রূণ অবস্থায় রয়েছে এই বিশাল ডিম্বাকৃতি বস্তুতে। বরং কাল সকালে গ্রাম থেকে ডেরেকদের নিয়ে এখানে চলে আসবে। চেষ্টা চরিত্র করে এটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে 24 ঘন্টা নজরে রাখা যায়। চারপাশে মোটামুটি নজর বুলিয়ে জায়গাটাকে বুঝে নিয়ে সে আবার উপরে উঠতে লাগল। সমস্ত শরীরে ব্যথা, কেটে যাওয়া শরীরে তীব্র জ্বলুনি। উপরে উঠতে কাহিল হয়ে পড়েছিল সে। তারপর একসময় আগুনের আঁচ দেখতে পেয়ে বুকে উৎসাহ এলো। সে পৌঁছে গিয়েছে। অর্জুন যখন উপরে এসে গেল, আগুন অনেক কমে এসেছে। হঠাৎ তার কানে একটা আলতো শব্দ বাজতেই সে মুখ ফিরিয়ে উৎসটা খুঁজতে চেষ্টা করল এবং তখনই ডেরেকের কাকাকে দেখতে পেল। ভদ্রলোক ছবি তুলছেন। ওর মুখ চোখে উত্তেজনা। পরপর ছবি তুলতে তুলতে হঠাৎ থেমে গেলেন। বিস্মিত হয়ে ক্যামেরাটা দেখলেন। রাগ এবং পরে আফসোস ছড়িয়ে পড়ল মুখে। অর্জুন বুঝতে পারল ভদ্রলোকের ক্যামেরার ফিল্ম শেষ হয়ে গিয়েছে। কিন্তু আগুন চলার সময় ডেরেকদের গ্রামের লোক এখানে আসে না। অবশ্যই একটা না জানা আতঙ্ক ওদের দূরে সরিয়ে রাখে। পরদিন আলো নিভে গেলে কেউ না কেউ এসে উঁকিঝুঁকি মেরে যায়। এই বৃদ্ধ যেমন ছবি তুলেছিলেন। তাহলে ইনি এই সময় কি করে চলে এলেন? অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল। বৃদ্ধ অন্যমনস্ক ছিলেন। হঠাৎ অর্জুনকে দেখে ভূত দেখার মতো আঁতকে উঠলেন। অর্জুন জিজ্ঞেস করল, আগুনের ছবি তুললেন? হ্যাঁ, ও হ্যাঁ, কিন্তু আর ফিল্ম নেই। উফ, কি দারুণ দৃশ্য! ওই ছবিটা তোলা হলো না। বৃদ্ধ হাত বাড়িয়ে দেখালেন। একটা গাছের ডাল আগুন সমেত নিচে ঝরে পড়ল। আপনি একা একাই চলে এলেন? হ্যাঁ, না তো। বৃদ্ধ চারপাশে তাকালেন। সঙ্গে সঙ্গে তার কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হলো কেউ যেন আমার ডার্ক রুমে ঢুকে কিছু করছে। ওখানে আমি কাউকে যেতে দিই না। বিছানা থেকে উঠে ক্যামেরাটা নিয়ে এগোতেই একজনকে বেরিয়ে যেতে দেখলাম, বাড়ির পেছনের দরজা খুলে।
লোকটাকে দেখবো বলে ওর পেছন পেছন হাঁটতে লাগলাম। হঠাৎ এই আগুন চোখে পড়ল। মনে হচ্ছিল লোকটাও এইদিকে আসছে, কিন্তু কোথায় হারিয়ে গেল সে। বৃদ্ধ চারপাশে আবার খুঁজতে লাগলেন। আপনি কি এখন গ্রামে ফিরে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে থেকে আর কি হবে? ছবি না তুলতে পারার হতাশা ওর গলায় স্পষ্ট। ওরা ধীরে ধীরে নেমে আসতে আসতে দেখল আগুন নিভে আসছে। গ্রামের কাছে এসে ওরা দৃশ্যটা দেখতে পেল। প্রচুর লোক জড়ো হয়ে গেছে রাস্তায়, কিন্তু কেউ কথা বলছে না। সবাই তাকিয়ে আছে পাহাড়ের দিকে, যেখানে একটু আগে আগুন জ্বলছিল। হঠাৎ কেউ ওদের দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে জনতা সরে এলো তাদের দিকে। মূলত বৃদ্ধকে প্রশ্ন করতে লাগলো তারা। কোন সাহসে বৃদ্ধ ওই আগুনের কাছে গিয়েছিল? ছবি তোলার নেশায় নির্ঘাত একদিন মারা পড়বেন তিনি। কেউ কেউ প্রশ্ন করতে লাগলো, সেখানে গিয়ে কি দেখেছেন, ভৌতিক কিছু নজরে পড়েছে কিনা। বৃদ্ধ উত্তেজিত হয়ে ওদের বোঝাবার চেষ্টা করেছিলেন ফিল্ম শেষ হয়ে যাওয়ায় কি মারাত্মক ক্ষতি হয়েছে। ওরা শুনতে চাইছে ভৌতিক দৃশ্যের বর্ণনা, ফিল্ম সম্পর্কে কোনো আগ্রহ নেই। অর্জুন চুপচাপ পাশ কাটিয়ে চলে এলো ভিলেজ সেন্টারে। দরজা ভেতর থেকে বন্ধ। বিস্তর শব্দ এবং ডাকাডাকি করার পর পাহারাদাররা দরজা খুলল। একজন আতঙ্কিত গলায় বলল, ও আপনি? পাহাড়ে আবার আবার আগুন জ্বলছে, আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। ভুল করে ওদিকে যাননি তো? কেন? হয়তো। লোকটার কথা বন্ধ হয়ে গেল। আমি তো বেঁচে আছি। অর্জুন হাসল। না, মানে শুনেছি ঘোস্ট মানুষের শরীরে ঢুকে চুপচাপ চলে আসে। অর্জুন কথা না বাড়িয়ে দোতলার ঘরের দিকে এগোলো। কুসংস্কার বড় মারাত্মক জিনিস। বাইরের পৃথিবীতেও সেটা যেমন প্রবল, এখানে এই বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষেরাও তা থেকে মুক্ত নয়। সকালে ঘুম ভাঙল বেশ দেরিতে। ভাঙামাত্র মনে হলো আজ বিছানা থেকে নামতে পারবে না। সর্বাঙ্গে ব্যথা, শরীর আরাম চাইছে। সে কোনো মতে টয়লেটে গেল। সেখান থেকে বেরিয়ে আসতে না আসতেই দরজায় টোকা পড়ল। অর্জুন দরজা খুলতেই দেখতে পেল ডেরেককে। গুড মর্নিং। শরীর ঠিক আছে তো? গুড মর্নিং। হঠাৎ শরীরের কথা জিজ্ঞেস করছেন? গতকালের তুলনায় আজকে আপনি অনেক দেরিতে ঘুম থেকে উঠলেন। এ কি, এসব কি হয়েছে? দেখি দেখি। আরে আপনি দেখছি কাল আহত হয়েছিলেন, কি ব্যাপার? সব বলছি। সমস্যা হলো আমার সঙ্গে কোনো ওষুধ নেই। কেটে ছেড়ে গেলে পড়ে গিয়ে শরীরে ব্যথা হলে আপনারা কি করেন? ওষুধ খাই। গাছগাছড়ার পাতা শেকড় থেকে ওষুধ বানানো হয়। এছাড়া শিলিগুড়ির একজন ডাক্তার প্রাথমিক চিকিৎসার জন্য সব রকমের ওষুধ লিখে দিয়েছিলেন, তাও আছে। আপনি একটু অপেক্ষা করুন। ডেরেক বেরিয়ে গেল, কিন্তু ফিরে এলো মিনিট তিনেকের মধ্যে। এখনই নিয়ে আসছে। ছড়ে যাওয়া ক্ষতগুলো শুকিয়ে গেছে, রক্ত পড়েছিল বোঝা যাচ্ছে। আর কি অসুবিধা হচ্ছে? পড়ে গিয়েছিলাম অনেকখানি, পায়ে এবং কোমরে বেশ ব্যথা। ভাঙেনি তো? না না, ভাঙলে এতটা পথ ফিরতে পারতাম না, আর এভাবে দাঁড়াতেও না। অর্জুন বসল। সেই সময় পল এলো চায়ের কাপ নিয়ে। কোনো কথা না বলে সেটা টেবিলে রেখে বেরিয়ে যাচ্ছিল। অর্জুন ডাকল, গুড মর্নিং পল। পল দাঁড়ালো। গুড মর্নিং স্যার। তারপর চলে গেল। ডেরেক বলল, আমি শুনেছি আপনি কাল রাত্রে বেরিয়েছিলেন। হ্যাঁ, ওই পাহাড়ে গিয়েছিলাম যেখানে আগুন জ্বলেছিল। আপনার সঙ্গে কাকাও গিয়েছিলেন? না,
আমি গিয়েছিলাম আগুন জ্বলবার আগে, উনি গিয়েছিলেন আগুন জ্বলতে দেখে, ছবি তোলার লোভে। আমরা একসঙ্গে ফিরে এসেছিলাম। কাকার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, বুড়ো মানুষ, এখনো ঘুমোচ্ছেন। কিভাবে আগুন জ্বলে উঠল বলুন তো? ডেরেক জিজ্ঞেস করল। ঠিক কিভাবে জ্বলেছিল আমি দেখার সুযোগ পাইনি, কিন্তু আমি নিশ্চিত ওখানে আগুন জ্বালানো হয়েছে। যারা জ্বালিয়েছে তারা বাইরের লোক। বাইরের লোক? তাদের কি উদ্দেশ্য থাকতে পারে ওখানে আগুন জ্বালার? এখনো জানি না। এই সময় একটি মানুষ দরজায় এসে দাঁড়াতেই ডেরেক তাকে বলল, আসুন আসুন, ইনি অর্জুন, আমাদের অতিথি। গতকাল ইনি পাহাড়ে পড়ে গিয়ে একটু আহত হয়েছেন। ভদ্রলোক বয়স্ক। প্রথমে তিনি অর্জুনের নাড়ি দেখে মাথা নাড়লেন, তারপর শুকিয়ে যাওয়া দাগগুলো দেখলেন। অর্জুন দেখল ভদ্রলোক ব্যাগ খুলে একটি শিশি থেকে তরল দ্রব্য তুলে নিয়ে তার আছড়ে যাওয়া চামড়ায় বোলাতে লাগলেন। চিনচিনে ভাবটা সামলে নিল। তারপর চায়ের কাপের দিকে ভদ্রলোক তাকালেন। আপনি চা খেয়ে নিন, খাওয়ার আধ ঘন্টা বাদে ওই পুড়িয়াটা খেয়ে নেবেন। এতে যদি ব্যথা না কমে তাহলে এই ট্যাবলেটটা খাবেন। এটা বোধহয় আপনার চেনা ট্যাবলেট। ব্যাগ গুছিয়ে তিনি ডেরেককে বললেন, ভয়ের কিছু নেই। ডেরেক বলল, অনেক ধন্যবাদ। ভদ্রলোক বেরিয়ে গেলে অর্জুন জিজ্ঞেস করল, ইনি কি ডাক্তার? ডেরেক বলল, আপনারা যে ডিগ্রি থাকলে কাউকে ডাক্তার বলেন, সেটা যে ওর নেই বা থাকতে পারে না সেটা নিশ্চয় বুঝেছেন। আমাদের পূর্বপুরুষেরা যখন প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করেছিলেন, তখন নিজেদের গরজে তারা প্রকৃতি থেকে আত্মরক্ষার অস্ত্র খুঁজে নিয়েছিলেন। প্রতিটি প্রজন্ম সেই বিদ্যাটাকে আরও বাড়িয়েছে। গত 3 পুরুষ ধরে এরাই আমাদের গ্রামের মানুষের অসুখ বিসুখে ওষুধ দেন। এখানে হৃদযন্ত্র বিকল হয়ে মরে যাওয়া ছাড়া তেমন কোনো বড় অসুখ এখনও কারো হয়নি। আপনি শুনলে অবাক হবেন, ইনি অপারেশন পর্যন্ত করতে পারেন। তবে সেগুলো খুবই সাধারণ কেস। বড় কেস হলে এখন আমরা নর্থ বেঙ্গল হসপিটালে নিয়ে যাই রুগীকে। চা খাওয়া হয়ে গেলে অর্জুন বলল, এখন অনেকটা ভালো লাগছে। ডেরেক, আপনি 4 জন শক্তিশালী লোককে সঙ্গে নিন। আমাদের একবার পাহাড়ে যেতে হবে। কেন? যাওয়ার সময় বলবো। আমার জন্য চিন্তা করবেন না, আমি ঠিকই আছি। পাহাড়ে বলতে? যেখানে আগুন জ্বালানো হয়েছে তার নিচে। সঙ্গে বেশ শক্ত লম্বা দড়ি নেবেন। কি ব্যাপার? একটা খুব বড় রহস্য পৃথিবীর মানুষ জানতে পারবে আমরা ওখানে গেলে। ডেরেক চলে গেলে অর্জুন ঘড়িটা বের করল। গত রাতে এই জিনিসটা তার প্রাণ রক্ষা করেছে। একটা নিরীহ ঘড়ি যে অমন মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারে তা কে জানত? অমল সোম এর রহস্য তার কাছে আগে কখনো ফাঁস করেননি। বেরোনোর আগে কাগজের মোড়ক খুলে পুড়িয়াটাকে দেখল সে। শুকনো ছালের গুঁড়ো। এখন সামান্য অসুখ করলেই শহরের মানুষ অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নেয়। কবিরাজি ওষুধের চল খুবই কমে গেছে। হয়তো তেমন উপকার পায় না বলেই মানুষের ভরসা কম। নেহাত কৌতূহলে অর্জুন ওটাকে মুখে ঢেলে দিল, কিন্তু সঙ্গে পরিচিত ব্যথা কমানো ট্যাবলেটটা নিতে ভুলল না। গত রাত্রে যেটা বোঝা যায়নি, এখন পা ফেলতে ব্যথাটা বেশ জানান দিচ্ছে। একটু একটু করে নিচে নেমে এলো সে। হলঘরে বাচ্চারা ছুটোছুটি করছে। কেউ কেউ বায়না ধরছে বাইরে যাওয়ার জন্য। মিসেস বেনসন ওদের জন্য প্রচুর খেলনা নিয়ে এসেছেন। বাচ্চাগুলোর কেউ কেউ তাই নিয়ে ব্যস্ত। কিন্তু ব্যতিক্রম একজন। মায়ের কোল ঘেঁষে বসে গম্ভীর মুখে সে সমবয়সীদের দেখছে। সেই মুখের অভিব্যক্তি বলছে, কি ছেলে মানুষেরা। অর্জুন তার সামনে গিয়ে দাঁড়ালো। হ্যালো। বাচ্চাটা মুখ ফেরালো, স্পষ্ট চোখে তাকালো। ওর মা বললেন, বলো হ্যালো। বাচ্চাটা নীরবে ঘাড় নেড়ে না বলল। অর্জুন জিজ্ঞেস করল,
ওর নাম কি? বব? রবার্ট? অর্জুন আবার বলল, হ্যালো বব, তোমার খেলতে ইচ্ছে করছে না? বব এবার তার মুখের দিকে তাকিয়ে আধো গলায় জিজ্ঞেস করল, হু ইজ হি? হি ইজ আওয়ার ফ্রেন্ড। ফ্রেন্ড? ইয়েস, হি ওয়ান্টস টু হেল্প আস। হোয়াই? ওর মা হেসে উঠলেন। অর্জুন থতমত খেয়ে গেল। ওইটুকুনি বাচ্চা কি দারুণ বুদ্ধিমানের মতো প্রশ্ন করল। সে নিশ্চয় বন্ধুর মতো স্বার্থহীন হয়ে সাহায্য করতে এখানে আসেনি। অমলসম দক্ষিণের কথা বলেছেন, নেবেনও যদি ইচ্ছে হয়। কিন্তু ওর মা যতই বন্ধু বলুন, ওই বাচ্চাটার প্রশ্নের কি জবাব সে দেবে? অর্জুন বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিতেই সে বিরক্ত হয়ে মাথা সরালো। দরজার দিকে যেতে যেতে অর্জুনের মনে হলো, এই বাচ্চাটা সবার চেয়ে আলাদা। এই 2 বছর বয়সে ও যেন গভীর জ্ঞান নিয়ে পৃথিবীকে দেখছে। আচ্ছা, এই বাচ্চাটাই ওই বাইরে থেকে আসা মানুষদের লক্ষ্য নয় তো? বাইরে বেরিয়ে আসতে সে ডেরেককে দেখতে পেল। সঙ্গে দড়ি হাতে 3 জন বেশ স্বাস্থ্যবান যুবক। ডেরেক বলল, আমরা তৈরি। 5 জন হচ্ছি, আরেকজন হলে ভালো হতো। আপনি চার্লসকে নিতে পারেন? চার্লস? কোন চার্লস? আপনাদের দর্জি এডের বন্ধু। ও, এই নামটা আপনি সবে গতকাল শুনেছেন। ঠিক আছে, চলুন, যাওয়ার পথে চার্লসের বাড়ি পড়বে। ওকে বলছি। ওরা রওনা হলো। হাঁটতে হাঁটতে ডেরেককে অর্জুন জিজ্ঞেস করল, আপনারা কি কোনো অস্ত্র সঙ্গে নিয়েছেন? ডেরেক হাসল। অস্ত্র কেন? যদি প্রয়োজন হয়। ধুর, এই পাহাড়ে দিন দুপুরে কোনো হিংস্র জীব সামনে আসবে না। অর্জুন আর কথা বাড়ালো না। চার্লসের বাড়ি গ্রামের একান্তে। বাড়ির সামনে ছোট্ট বাগানের আগাছা পরিষ্কার করছিল চার্লস। 5 জন মানুষকে এগিয়ে আসতে দেখে সে উঠে দাঁড়ালো অবাক হয়ে। ডেরেক ডাকল, হ্যালো চার্লস। চার্লস এগিয়ে এলো। হ্যালো ডেরেক। তুমি কি এখন খুব ব্যস্ত? না, তেমন নয়। কিন্তু কেন? চলো, আমরা পাহাড়ে যাচ্ছি। গতকাল পাহাড়ে আগুন জ্বলেছিল, তুমি নিশ্চয়ই দেখেছ। জায়গাটা আমরা দেখে আসতে যাচ্ছি। তোমরা তো 5 জন আছো, আমাকে কি দরকার? ডেরেক হাসল। তুমি বেশ শক্তিমান মানুষ। আমাদের বন্ধু অর্জুন তাই তোমাকে সঙ্গী হিসেবে পেতে চাইছে। চার্লসের মুখ অর্জুনের দিকে ফিরল। মুখের অভিব্যক্তিতে প্রশ্ন। অর্জুন কোনো কথা বলল না। এবার চার্লস জিজ্ঞেস করল, আপনি আমাকে চেনেন নাকি? চিনি বলা ঠিক হবে না, তবে দেখেছি। দেখেছেন? হ্যাঁ, পরশু রাত্রে পাব থেকে বেরিয়ে এডের সঙ্গে গল্প করছিলেন। সঙ্গে সঙ্গে চার্লসের কপালে ভাঁজ পড়ল এবং তারপরেই লোকটার কথাবার্তা বদলে গেল। হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে গেট খুলে সে এগিয়ে এলো। ঠিক আছে ডেরেক, চলুন যাওয়া যাক। ওরা হাঁটা শুরু করলো। ডেরেক ওর পাশে। অর্জুন জিজ্ঞেস করল, আপনার কাকার খবর কি? ডেরেক বলল, বৃদ্ধ সারা রাত জেগে এখন বেঘরে ঘুমোচ্ছেন। আমি গিয়ে দরজায় শব্দ করেও সেই ঘুম ভাঙাতে পারিনি। অর্জুন বলল, ওকে দেখে মনে হয় না ওর ঘুম এত গভীর। ডেরেক জবাব দিল না। প্রায় 45 মিনিট হাঁটার পর ওরা সেই পোড়া জায়গাটায় পৌঁছল। কাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়নি, তাই পোড়া গাছগাছালির ছাই কাদা হয়ে যায়নি। অর্জুন লক্ষ্য করল, ডেরেক ছাড়া অন্যরা একটু দূরেই দাঁড়িয়ে পড়েছে। কৌতূহল এবং ভয় একই সঙ্গে রয়েছে তাদের দৃষ্টিতে। এখন হালকা রোদ সর্বত্র। জঙ্গলের রহস্যময় চরিত্রটি এখন বোঝা যাচ্ছে না। তবু যে ভীতি ওরা মনে পুষে রেখেছে তা এখনো সরাতে পারছে না। অর্জুন লক্ষ্য করল, এর আগের বার যেখানে আগুন লাগানো হয়েছিল ঠিক তার পাশেই এবার আগুন জ্বলেছে। এসব জায়গায় গাছগাছালি ছাড়া বুনো ঝোপে ভর্তি।
কিন্তু ওই লোকগুলো উধাও হয়ে গেল কোন পথে? সে ডেরেককে ডাকল। আপনার কাকার সঙ্গে আমার এখানেই দেখা হয়েছিল। ওর ক্যামেরার ফিল্ম শেষ হয়ে গিয়েছিল। তখন কত রাত? অনেক। আমি ভেবে পাচ্ছি না কাকা অত রাত্রে আগুন জ্বলছে দেখেও এখানে আসার সাহস পেলেন কি করে? গ্রামের সবাইকে ওই সময় বাইরে যেতে নিষেধ করা আছে। একটা লোক নাকি ওর ডার্ক রুমে কাল রাত্রে ঢুকেছিল। সেই লোকটাকে অনুসরণ করে তিনি এখানে পৌঁছে গিয়েছিলেন, অন্তত আমাকে তাই বলেছেন। বাড়ি বন্ধ, ডার্ক রুমে ঢুকেছিল? তার মানে চুরি করতে গিয়েছিল? হ্যাঁ, ফিরে গিয়ে জিজ্ঞেস করলে আরও বিশদ জানা যাবে। অসম্ভব, আমাদের গ্রামে কেউ এমন কাজ করবে না। হয়তো কেউ এতদিন করেনি, করবে না ভাবছেন কেন? ভাবছি কারণ আমি আমার গ্রামের মানুষদের চিনি। তাহলে বলতে হয় বাইরের লোক চুরি করতে এসেছিল। সে লোকটি যদি আপনি হন? হঠাৎ ডেরেক ঘুরে দাঁড়ালো। তার মানে? আপনি জানতেন কাকার সংগ্রহ থেকে নেগেটিভ এবং কিছু প্রিন্ট হারিয়ে গিয়েছে। হয়তো আপনি বিশ্বাস করেননি। রাত্রে বেড়াতে যাওয়ার নাম করে তাই কাকার বাড়িতে ঢুকেছিলেন সেগুলোর সন্ধানে। না পেয়ে বাইরে এসে আগুন দেখতে পান, এবং যেহেতু এই আগুন সম্পর্কে আপনার কৌতূহল আছে তাই শটান এখানে চলে আসেন। কাকাকে আপনার পেছন পেছন আসতে দেখে লুকোতে চান এবং পড়ে যান। সেই সময় আপনি আহত হন। তারপর উপায় না দেখে কাকার সঙ্গে কথা বলেন এমনভাবে যেন হঠাৎ দেখা হয়ে গেল। ডেরেক একটানা বলে থামল। হেসে ফেলল অর্জুন। হ্যাঁ, এরকম ভাবা যেতে পারে। আমরা বলি কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। তবে আপনার কাকা লোকটিকে পেছন থেকে দেখেছেন। তার উচ্চতা এবং শরীরের আয়তন সম্পর্কে আন্দাজ নিশ্চয়ই তৈরি হয়েছিল। সেটার সঙ্গে আমার কতটা মিল আছে তা তিনিই বলতে পারবেন। ততক্ষণ আসুন, আমরা কাজ শুরু করি। ডেরেক বলল, সকালে আপনি যেভাবে শরীরের ব্যথার কথা বলছিলেন, এখানে আসার পথে কিন্তু তার কোনো নমুনা দেখতে পাইনি। অর্জুনের খেয়াল হলো সকালে যেরকম তীব্র ব্যথা ছিল এখন সেটা একদম থিতিয়ে গেছে। ওই পুরিয়া দারুণ কাজ করেছে। সে বলল, এর সমস্ত কৃতিত্ব ওই ভদ্রলোকের, যিনি আমাকে পুরিয়া দিয়েছিলেন। যাগ্গে ডেরেক, আমাকে সন্দেহ করলে এই মুহূর্তে আপনার কোনো লাভ হচ্ছে না। আপনাদের গ্রামে কিছু সমস্যা তৈরি হয়েছিল বলেই আপনি অমল সোমের কাছে গিয়েছিলেন। আমি এসেছি সেটা সমাধান করতে, সমস্যা বাড়াতে নয়। ডেরেক মুখ ফেরালো। সম্ভবত অর্জুনের রাতের অভিযান তার পছন্দ হয়নি। অন্তত তাকে না জানিয়ে অর্জুন বেরিয়েছিল বলে কোথাও লেগেছিল তার। তাছাড়া গ্রামের মানুষদের সম্পর্কে অর্জুনের সন্দেহ সে পছন্দ করেনি। আর এজন্যই মনে যে বাষ্প জমা হয়েছিল তা ওর মুখ দিয়ে কথা হয়ে বেরিয়ে এসেছিল। ডেরেক জিজ্ঞেস করল, আমাদের কি করতে হবে? আমরা নিচে নামবো, একেবারে নিচে। সে কি? চমকে গেল ডেরেক। অর্জুন সবাইকে হাত নেড়ে কাছে ডাকল। ওরা এলে অর্জুন বলল, চার্লস, আপনি তো পাহাড়টাকে ভালোভাবে জানেন। আমরা ঠিক ওইখানে একেবারে নিচে নামতে চাই। কিভাবে যাব বলতে পারেন? চার্লস ডেরেকের দিকে তাকালো। আমি তো কখনো এর আগে যাইনি। আপনি তো পাকদণ্ডী ভালো চেনেন। এ কথা কে বলল আপনাকে? আমি শুনেছিলাম। আচ্ছা, কাল রাত্রে যে পথ দিয়ে নেমেছিলাম সেই পথে চেষ্টা করি। আমাদের খুব সাবধানে নামতে হবে। দড়ির সাহায্যে ওরা নামছিল। যেভাবে পা পিছলে যাচ্ছিল তা অর্জুনকে গত রাতের পতনের কথা মনে করিয়ে দিচ্ছিল। নামবার সময় একটা গাছের গুড়ির সঙ্গে দড়ির এক প্রান্ত শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ওঠার সময় উঠতে সুবিধা হবে এতে। পা পিছলে মাধ্যাকর্ষণের টানে অল্প সময়ে যতটা নিচে নামা যায়, সচেতনভাবে তার অর্ধেকও সম্ভব নয়। একসময় লম্বা দড়িও শেষ হয়ে এলো। পাশাপাশি দাঁড়িয়ে অর্জুনকে জিজ্ঞেস করল ডেরেক, আপনি কাল রাত্রে এখানে এসেছিলেন? আরও নিচে। উঠলেন কি করে? খুব কষ্ট করে, তবে সেই জায়গাটা ওপর থেকে দেখে ঠাহর করতে পারিনি।
আরও মিনিট 20 বাদে ওরা নিচে নামতে পারল। এখানকার গাছগাছালি, বুনো গন্ধ, মাটি হয়তো পৃথিবীর আদিমতম দিনগুলো থেকে মানুষের স্পর্শ বর্জিত ছিল। গতরাতের আগে কেউ এখানে নেমেছে বলে মনে হয় না। চার্লস বলল, সাবধান, সাপ। সবাই স্থির হয়ে গেল। সাপটার পেট এবং লেজ দেখা যাচ্ছে, সামনের অংশ পাতার আড়ালে। কিন্তু অর্জুনের মনে হলো ওটা নড়ছে না। একটা গাছের ডাল ভেঙে ওর পেটে খোঁচা দেওয়া সত্ত্বেও যখন প্রতিক্রিয়া হলো না, তখন ডালটা শরীরের তলায় ঢুকিয়ে টেনে তুলল সে। এবং তখনই সে চিনতে পারল এটা গতরাতের ফনা তোলা সাপ। মাথায় এবং তার নিচের খানিকটা অংশ পুড়ে গলে গিয়েছে। চার্লস এগিয়ে এলো। কিভাবে মরল এটা? আগুনে পুড়েছে বোধ হয়। ডেরেক বলল, হতেই পারে, ওপরের গাছে ছিল, আগুনে পুড়ে খাদে পড়ে গেছে। আরেকটু হাঁটতেই চার্লস দাঁড়িয়ে পড়ল। ডেরেককে বলল, ব্যাপারটা লক্ষ্য করো, দুপাশের গাছের ডাল ছেঁটে কেউ যেন রাস্তা করে রেখেছে। মানুষ ছাড়া এমন কেউ করতে পারে না। নিশ্চয়ই মানুষ এসেছিল। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? অর্জুন বলল, আমরা প্রায় এসে গিয়েছি, একটু বাদেই জানতে পারবেন। কিছুক্ষণ পরে অর্জুনই প্রথম দেখতে পেয়ে ছুটে গেল কাছে। সেই শক্ত বস্তুটি দুটুকরো হয়ে পড়ে আছে। ভেতরটা ভেজা ভেজা, লালচে হয়ে আছে। দুটো টুকরো যদি গোল হয় তাহলে সেই খোলের মধ্যে কিছু নেই। ডেরেক জিজ্ঞেস করল, এটা কি কি ছিল এর ভেতরে? অর্জুন চারপাশে তাকালো। এখানে মাটি নরম, স্যাঁতস্যাঁতে। এবার স্পষ্ট দাগ দেখতে পেল সে। ইঞ্চি 6 গোল দাগ পাশাপাশি। দাগের গভীরতা বলে দিচ্ছে প্রাণীটি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর এগিয়ে গেছে। সেই দাগ অনুসরণ করে এগোতেই বাধা পেল অর্জুন। সামনে পাথর, পাথরে পায়ের চিহ্ন নেই। সে হতাশ হয়ে বলল, ইস, দেরি হয়ে গেল। কিসের দেরি? ডেরেক কিছুই বুঝতে পারছিল না। অর্জুন বলল, আপনার মনে আছে ডেরেক, মিস্টার সোম একটা ছবিতে আধপোড়া গাছের ভেতর বিশাল ডিমের আকারের কিছু দেখিয়ে জানতে চেয়েছিলেন ওটা কি? আপনি উত্তরটা বলতে পারেননি। আপনার কাকার সঙ্গে আমি আর আপনি যখন আগুনে পোড়া জায়গাটায় প্রথমবার এলাম, তখন সে আধপোড়া গাছটির দেখা পায়নি। বস্তুটিও ওখানে ছিল না। কাছে একটা বিশাল পাথরের গায়ে ছাই এবং ঘষা দাগ দেখে আমার সন্দেহ হয়েছিল ওটাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। আমি সেটা সন্ধানে গত রাত্রে নিচে নামতে গিয়ে পড়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত ডিমটার কাছে পৌঁছই। এসে দেখি ওই শক্ত ডিম, যদি ডিম বলা যায়, একটু একটু নড়ছে। অর্থাৎ ওটার মধ্যে কোনো জন্তুর প্রাণ আছে। প্রাগৈতিহাসিক অনেক প্রাণীর ভ্রূণ ওপরে খোলস ফসিল হয়ে গেলেও ভেতরে সুপ্ত অবস্থায় বহুকাল থেকে যেতে পারে। আমার সন্দেহ হয়েছিল এটা সেই রকম হলেও হতে পারে। আগুনের তাত এবং ওপর থেকে পড়ে যাওয়ার আঘাত পেয়ে সেই সুপ্ত প্রাণ জেগেছে। যে কোনো কারণেই ভাঙা খোলটা দিয়ে ভেতরে বাতাস যাওয়া অক্সিজেন পেয়ে দুলছে। এরকম একটা প্রাণীর সন্ধান জীববিজ্ঞানীরা পেলে সারা পৃথিবীতে কীরকম আলোড়ন হবে ভেবে দেখুন। আমার মনে হয়েছিল অনুমান সত্যি হলেও 24 ঘন্টার মধ্যে খোলস ভেঙে ওর বেরোনোর ক্ষমতা নেই। কিন্তু আমি দেরি করে ফেলেছি। উফ, কি আফসোস হচ্ছে। এতক্ষণ সবাই খুব আগ্রহ নিয়ে শুনছিল। চার্লসে প্রশ্ন করল, ওটা কি প্রাণী? আমি জানি না। আরেকজন জিজ্ঞেস করল, ওটা কি খুব হিংস্র হতে পারে? তাও জানি না, তবে মানুষের চেয়ে হিংস্র প্রাণী পৃথিবীতে কিছু নেই। ডেরেক বলল, সবে জন্মেছে যে, সে আর কত দূরে যাবে? এসো খুঁজে দেখা যাক। সবাই গাছের ডাল ভেঙে লাঠি করে নিয়ে চারপাশের গাছে আঘাত করতে লাগলো। সে আঘাতের শব্দে ভয় পেয়ে দুটো খরগোশ আর একটা সাপকে পালিয়ে যেতে দেখা গেল। হঠাৎ একজন চিৎকার করে ডাকতেই অর্জুন ছুটে গেল। পাথরগুলোর ওপাশে
জঙ্গলের মধ্যে আবার পায়ের ছাপ রয়েছে, পরপর 4টে, কিন্তু সেগুলো আবার পাথরে মিলিয়ে গেছে। কিন্তু অর্জুন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একটু আগে যে চিহ্নটাকে মাত্র 6 ইঞ্চি মনে হচ্ছিল, এখন সেটা আরও বড় হয়েছে। মাত্র 50 গজ পথ পেরিয়েই পায়ের চিহ্ন বড় হয় কি করে? নাকি এতকাল নির্দিষ্ট খোলের মধ্যে থাকায় প্রাণীটির চেহারা গুটিয়েছিল, বাড়তে পারেনি? বাইরের হাওয়া পেয়ে সেটা দ্রুত বড় হয়ে যাচ্ছে। প্রায় একটা বাচ্চা হাতির পায়ের মাপে এখন ওই দাগটা। ডেরেক পাশে এসে বসে পড়েছিল দাগটা দেখতে। দেখে বলল, অসম্ভব, এটা নিশ্চয়ই আলাদা প্রাণী। কিন্তু দুটো প্রাণীর পায়ের আকৃতি একই রকম হলো কি করে? চার্লস বলল, আমাদের আর এখানে থাকা উচিত নয়। এই প্রাণী হিংস্র কিনা তা কেউ জানি না। যদি হিংস্র হয় তাহলে আত্মরক্ষার কোনো অস্ত্র নেই আমাদের কাছে। অর্জুন দেখল সবাই চার্লসকে সমর্থন করছে, কিন্তু ফিরে যাওয়া মানে প্রাণীটিকে হয়তো চিরকালের মতো হারাতে হবে। এই পাহাড় জঙ্গল ভারত, ভুটান, নেপাল ছাড়িয়ে চলে গেছে অনেক দূর। এই বিশাল জায়গায় কাউকে খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। যেহেতু এই প্রাণী সদ্য খোল থেকে বেরিয়েছে, তাই ও বেশি দূর যাবে না। এখন 2-1 দিন ও খোলের কাছে ফিরে আসবেই। সে ঠিক করল এখানে আজকালের মধ্যে আবার আসবে। যে পথ দিয়ে গত রাত্রে ওপরে উঠেছিল সেটা পাওয়া গেল একটু খুঁজতেই। ওপরে উঠে আসার পর অর্জুন দড়িটাকে খুলতে নিষেধ করল। হঠাৎ চার্লস জিজ্ঞেস করল, ওই প্রাণী যদি গ্রামে ফিরে গিয়ে হামলা করে? অর্জুন মাথা নাড়ল। ওকে বিরক্ত না করলে ওসব ঘটবে না। তাছাড়া ওর চরিত্র সম্পর্কে আমরা কিছু জানি না। যারা বাইরে থেকে এসে ঝামেলা ইতিমধ্যে পাকাতে শুরু করেছে, তাদের মোকাবিলা করার কথা ভাবুন। চার্লস হাসল। ও, ওই ব্যাপার। বাচ্চাগুলোকে তো আপনার উদ্দেশ্য মতো ভিলেজ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, আর কোনো ভয় নেই। অর্জুন মাথা নাড়ল। তা কি করে বলা যায়? ধরা যাক পলের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যদি ভিলেজ সেন্টার থেকে কোনো বাচ্চাকে সরিয়ে নেয়। ডেরেক অবাক হলো। পলের দুর্বলতা? হ্যাঁ, সবাই জানে মিসেস বেনসনের মেয়ের সঙ্গে পল বন্ধুত্ব করতে চায়। মিসেস বেনসন সেটা চান না। কেউ যদি বলে এ ব্যাপারে সাহায্য করব, তাহলে পল তার কথা শুনবে। আপনি এই ব্যাপারে কি বলেন চার্লস? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল অর্জুন। চার্লস চমকে তাকালো। অর্জুন দেখল ওর মুখের চেহারা সমস্ত স্বাভাবিকত্ব হারিয়ে অদ্ভুত বিবর্ণ দেখাচ্ছে। ডেরেক সেটা না লক্ষ্য করে উষ্ণ গলায় বলল, অর্জুন, আপনি আবার ওই ধরনের কথা বলছেন। পল খুব ভালো ছেলে। তাহলে পল মিসেস বেনসনের... আপনি জানলেন কি করে? জেনেছি, কিন্তু গ্রামের কোনো লোক, ধরে নিলাম আপনার সন্দেহ সত্যি হলে, বাইরের লোক পলকে প্রভাবিত করতে পারবে না, গ্রামের লোকই করবে। কিন্তু কেন? কি তার স্বার্থ? খুব সহজ, টাকার দরকার হতে পারে তার। নো, আমি বিশ্বাস করি না। আমার গ্রামের মানুষ টাকার জন্য বিশ্বাসঘাতকতা কখনোই করতে পারে না। আপনি আপনাদের দেখা মানুষদের সঙ্গে দয়া করে মিলিয়ে ফেলবেন না। ডেরেক জোরালো গলায় বলল। অর্জুন হাসল। চার্লস, আপনি কি ডেরেকের কথা সমর্থন করেন? ধরুন কেউ এখানে থাকতে চাইছে না, এই জায়গাটা তার কাছে অসহ্য হয়ে উঠেছে। তার পূর্বপুরুষ ইংল্যান্ড থেকে এসেছিল। এখন তার মনে হচ্ছে সেই দেশে গেলে সে ভালো থাকবে, কিন্তু যেতে হলে অনেক টাকা চাই। সেই টাকার লোভে একটু যদি অন্যায় করে তাতে এমন কি ক্ষতি? সে তো আর এখানে ফিরে আসবে না। চার্লসের মুখ তখন প্রায় বুকের ওপর। ডেরেক বলল, আমরা যদি ইংল্যান্ডে যেতে চাইতাম তাহলে অনেক বছর আগে ফিরে যেতাম। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আর এখানে পড়ে থাকতাম না। আপনাকে তো বলেছি, পূর্বপুরুষদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আর যেখানে যাই না কেন ইংল্যান্ডে যাব না। অর্জুন আর কথা বাড়ালো না। ফেরার পথে সে লক্ষ্য করছিল চার্লস আর একটা কথা বলছে না। মাঝে মাঝে
আর চোখে তাকে দেখছে। সে হয়তো ভেবে পাচ্ছে না তার গোপন পরিকল্পনা, যা এড ছাড়া কেউ জানে না, তা বাইরের লোক জানল কি করে। নিশ্চয় ওর মনে হচ্ছে এড ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এরকম ক্ষেত্রে চার্লস এডকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। হাঁটতে হাঁটতে অর্জুন ইচ্ছে করেই অন্যদের থেকে ব্যবধান রেখে চার্লসের পাশে চলে এলো। চার্লস, ওই জন্তুটার খোঁজে আমি আবার জঙ্গলে আসব। আপনি আমার সঙ্গী হলে ভালো লাগবে। কি, রাজি আছেন? শুকনো গলায় অস্পষ্ট স্বরে চার্লস বলল, ঠিক আছে। অর্জুন নিচু গলায় বলল, আরেকটা কথা, এড আপনার বন্ধু। উনি আপনার বিরুদ্ধে কোনো কথা বলেননি। পরশু রাত্রে রাস্তায় উত্তেজিত হয়ে আপনি যখন এডকে আপনার পরিকল্পনার কথা বলছিলেন, তখন সেটা আমার কানে এসেছিল। অতএব ভুল করেও এডকে শত্রু ভাববেন না। হঠাৎ ওরা দেখতে পেল দুজন লোক চিৎকার করতে করতে এদিকে ছুটে আসছে। এটা দেখা মাত্র ওরা জোরে পা চালালো। লোক দুটো মুখোমুখি হয়ে ভীত সন্ত্রস্ত গলায় যা বলল তা শুনে হতভম্ব হয়ে গেল ওরা। অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে উঠে দরজা না খোলায় মিস্টার জোনসের নির্দেশে বৃদ্ধ ফটোগ্রাফারের দরজা ভাঙা হয়। ভেতরে গিয়ে দেখা যায় তিনি মেঝেতে পড়ে আছেন প্রাণ হারিয়ে। ওর মাথার পেছনটা কেউ আঘাত করে থেঁতলে দিয়েছে। ডেরেক কেঁদে উঠল। বৃদ্ধের বাড়ির সামনে বেশ ভিড়। মিস্টার জোন্স, মিস্টার স্মিথ গম্ভীর মুখে সেখানে দাঁড়িয়ে আছেন। ওদের দেখে সবাই রাস্তা করে দিল। অর্জুন জিজ্ঞেস করল, ডেড বডি কেউ স্পর্শ করেননি তো? মিস্টার স্মিথ বললেন, না, ঘরে ঢুকে ওকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু এটা খুন করা হয়েছে ওকে। অর্জুন ভেতরে গেল, সঙ্গে ডেরেক। বৃদ্ধ উপর হয়ে পড়ে আছেন। তার মাথার পেছনে ক্ষতচিহ্ন। সেখান থেকে রক্ত মেঝেতেও পড়েছে। পরনের পোশাকটাকে গত রাত্রে অর্জুন দেখেছিল। অর্জুন তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু আততায়ী কোনো ক্লু রেখে যায়নি। কিন্তু আততায়ী যখন বাইরের দরজা খুলে বের হয়নি, তখন গেল কোন পথে? ভেতরে দরজা বন্ধ। একটা টয়লেট কাম বাথরুম, আর একপাশে দরজা খুলতে বোঝা গেল ওটা বৃদ্ধের ডার্ক রুম ছিল। সেখানে ঢুকতেই সে ক্যামেরাটিকে দেখতে পেল। এই ক্যামেরা বুকে নিয়ে বৃদ্ধ ঘুরতেন। ক্যামেরাটা খোলা, তাতে কোনো ফিল্ম নেই। অর্জুন দেখল ঘরে জানলাটা বন্ধ। ডার্ক রুমের কাজ করতে হলে জানলা বন্ধ রাখতেই হয়, কিন্তু কোনো ছিটকিনি বা হুড়কো লাগানো নেই কেন? সামান্য টানতেই সেটা খুলে গেল, আর জানলায় কোনো গ্রিল বা শিক নেই। একজন লোকে অনায়াসে ওখান দিয়ে বেরিয়ে যেতে পারে। অর্জুন দ্রুত বাড়ি থেকে বেরিয়ে জানলাটার কাছে গেল। নিচের মাটিতে দুটো গভীর দাগ। লাফিয়ে উপর থেকে পড়লে জুতো কিছুটা বসে যায়। যে লোকটা লাফিয়েছিল তার ডান পাটির জুতোর একটা পাশ বেশি ক্ষয়ে গিয়েছে। সেদিকের গোড়ালিও সমান নেই। তার মানে লোকটা যেদিকে বেশি ভর রেখে চলে সেই দিকটার জুতো কিছুটা ক্ষয়ে গেছে। অর্জুন ফিরে এলো। মিস্টার জোন্সকে বলল, আপনারা থানায় খবর দিন। স্পষ্টই বোঝা যাচ্ছে ওকে খুন করা হয়েছে। মিস্টার জোন্স মাথা নাড়লেন। মিস্টার স্মিথের কানে কানে কিছু বললেন। মিস্টার স্মিথ বললেন, দেখুন, আজ পর্যন্ত এখানে কেউ খুন হয়নি। পুলিশের সাহায্য তাই কখনো আমাদের প্রয়োজন হয়নি। এক্ষেত্রে পুলিশকে জানানো কি বাধ্যতামূলক? নিশ্চয়ই। যে কোনো অস্বাভাবিক মৃত্যুর কথা পুলিশকে না জানানো অপরাধ। কিন্তু অর্জুন দেখল থানায় খবর দেওয়ার ব্যাপারে গ্রামের মানুষ একমত হতে পারছে না। কেউ কেউ বলছে এটা তাদের নিজস্ব ব্যাপার। আজ পর্যন্ত যখন গ্রামে পুলিশের কোনো প্রয়োজন হয়নি, তখন খামোখা খবর দিয়ে কী লাভ? পুলিশকে জানালে বৃদ্ধের শরীর আবার উঠে বসবে না? ডেরেক চুপচাপ শুনছিল। এবার বলল, কিন্তু আমার কাকার হত্যাকারীকে ধরতেই হবে, আর সেই লোকটা ধরা পড়লে চূড়ান্ত শাস্তি দিতে হবে। এখন পর্যন্ত আমাদের নিয়মে যে শাস্তি দেওয়া হয় তা হত্যাকারীর পক্ষে যথেষ্ট নয়,
কারণ এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি এখানে। আর লোকটা যদি বাইরের লোক হয় তাহলে এখান থেকে চলে গেলে আমরা কিছুই করতে পারবো না। সেক্ষেত্রে পুলিশের সাহায্য লাগবেই। এজন্যই খবরটা থানায় জানানো দরকার। কথাগুলোয় যুক্তি আছে, মেনে নিল সবাই। মিস্টার জোন্স দুজনকে তখনই থানায় পাঠালেন। অর্জুনের অস্বস্তি হচ্ছিল। এখানে বাইরের লোক বলতে সে একাই আছে। ডেরেক কি তাকে সন্দেহ করছে? কিন্তু কেন করবে? ওর কাকাকে সে কেন খুন করতে যাবে? অর্জুন বলল, মিস্টার জোন্স, কাল রাত্রে আমি এবং মিস্টার মুরহেড একসঙ্গে গ্রামে ফিরে এসেছিলাম। তখন এখানে বেশ ভিড় ছিল। সবাই পাহাড়ের আগুন দেখার জন্য জড়ো হয়েছিল। তাদের কেউ কেউ কি এখানে আছেন? সঙ্গে সঙ্গে অনেকেই বলে উঠলেন, হ্যাঁ, আমরা ছিলাম। যারা বললেন তাদের একজনকে অর্জুন জিজ্ঞেস করল, সেই সময় কি ঘটেছিল বলুন তো? ভদ্রলোক বললেন, আপনারা একসঙ্গে এলেন। আমরা মিস্টার মুরহেডকে আগুনের কথা জিজ্ঞেস করছিলাম। আপনি তখন ভিলেজ সেন্টারে চলে গেলেন। মিস্টার মুরহেড তারপরে প্রায় আধ ঘন্টা আমাদের সঙ্গে গল্প করে বাড়িতে চলে গেলেন। বললেন তখনই ফিল্মগুলো ওয়াশ করবেন। অর্জুন বলল, আমি ভিলেজ সেন্টারের দরজা অনেক ডাকাডাকির পর খোলাতে পেরেছিলাম। যারা পাহারায় ছিলেন তারা অত রাত্রে নিঃসন্দেহ না হয়ে দরজা খোলেননি। সকালে ঘুম থেকে ওঠার পর যা ঘটেছে তা ডেরেক জানে। আর রাত্রে একবার ভেতরে ঢোকার পর পাহারাদারদের ফাঁকি দিয়ে বের হওয়া যায় না। মিস্টার জোন্স আপত্তি করলেন, আহা, এইসব কথা বলছেন কেন? অর্জুন বলল, কারণ কেউ সন্দেহের বাইরে নয়। আমার তরফ থেকে যা ঘটেছিল তা আপনাদের জানিয়ে দিলাম। আর মিস্টার মুরহেডের মাথার আঘাত আর শরীরের লক্ষণ দেখে মনে হয়েছে তিনি খুন হয়েছেন ভোরের দিকে। আততায়ী তার সঙ্গেই ঘরে ঢুকেছিল। যেহেতু বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই পরে ঢোকা সম্ভব নয়। আততায়ী মিস্টার মুরহেডের পরিচিত ছিল বলে সঙ্গী হতে পেরেছিল, অনুমান করা যেতে পারে। যা হোক, পুলিশ নিশ্চয়ই তাড়াতাড়ি আসবে। আমি আশা করছি আততায়ী পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। কথাগুলো বলে অর্জুন হাঁটতে লাগলো ভিলেজ সেন্টারের দিকে। গল্পের বাক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজ থেকে একটি গোয়েন্দা উপন্যাস হিসেবে ভুল ছিল এর 3য় পর্ব। আর এর পরে আসছে 4র্থ আর শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।